মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের বিষয় সর্ষে তোলার এবং তৈরি করার পদ্ধতি। এ বিষয়ে জানাবেন কৃষক বন্ধু হরিপদ মণ্ডল এবং মণিমা মণ্ডল। স্টুডিওর বাইরে থেকে এই বিশেষ অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন হাসিম আব্দুল হালিম বরকতি। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমরা আজকের পর্বে চলে এসেছি উত্তর 24 পরগনার দেগঙ্গার একজন কৃষি বন্ধুর কাছে, যিনি এই সিজনে, এই সময়ে সর্ষে মাঠ থেকে তুলে তারপরে তার প্রসেসিং করছেন, সর্ষে কাটছেন এবং সেটাকে তুলছেন, মানে সর্ষের হারভেস্টিং চলছে। তো আমরা সর্ষের হারভেস্টিং নিয়ে তার থেকে শুনবো। আপনার নাম? শ্রী হরিপদ মণ্ডল। আচ্ছা হরিপদবাবু, আপনি কত বছর ধরে এই সর্ষে চাষ করছেন? আমি আমার জ্ঞান বুদ্ধি হয়ে থেকে তাই চাষ করি। মানে প্রায় 40 বছর? হ্যাঁ। আচ্ছা, এই যে সর্ষে আপনি চাষ করছেন বহু বছর ধরে, তো কত ধরনের সর্ষে চাষ করেন? আমি 3-4 রকম সর্ষে চাষ করি। কি কি? ছোটনা, বড়ান
আর এই সাদা আটটা একরকম আছে, এই 3 রকম শস্যই। এগুলো কি মূলত আপনি ব্যবসার জন্য করেন নাকি আপনি বাড়ি খাওয়ার জন্য করেন? না, বাড়ি খাওয়া আর বেশি হলে বিক্রি বেশি কি হয়? হয়, এবার যেমন হবে। আচ্ছা, যদি কিছুটা বেশি হয় বেচে দেবো। তো এই যে এখন দেখছি আপনি সর্ষে কেটে এখন শুকিয়ে ঝাড়ছেন আর কি। হ্যাঁ, এই ঝাড়া মারা পরিষ্কার টরিষ্কার করিয়ে তারপর বিক্রি হবে। আচ্ছা, তো এই রেখে তারপর আচ্ছা যদি বলেন যে এই যে সর্ষে কাটার সময়টা ঠিক কখন? যখন পেকে গেলে কাটতে হবে। সেটা কোন মাস বা কিভাবে আপনারা বোঝেন? এটা ধরেন ফাল্গুন মাস, অঘ্রাণ মাসেও কেউ কাটে, পৌষ মাসেও কেউ কাটা পড়ে, যারা আগতি বনে। আবার আমরা এই ধর ফাল্গুন মাসে কাটা ঝাড়া করছি। আচ্ছা, তো ফুল হলে দেখতে পাই খুব সুন্দর সর্ষে ফুল একদম মাঠ ভরে থাকে। তার ঠিক ফুল ফোটার কতদিন পরে এই সর্ষেটা উপযুক্ত হয় কাটার জন্য? তা ধরেন মাস দেড়েক। 1.5 মাস? 1.5 মাস যাবে ফুল হওয়ার পর থেকে। আমরা কাটার কথায় আসবো, আগে শুরুর কথাটা শুনি যে সর্ষে আপনারা মানে বোনেন কখন? বুনে ওই যখন জমি খালি আর কার্তিক মাসে বেশিরভাগ বোনা হয়। আচ্ছা, এই যে কার্তিক মাসে আপনারা বুনছেন, তো বোনার জন্য প্রথমে মাটি কি করে প্রস্তুত করেন? মাঠে জমির চাষ দিয়ে সার দিয়ে তারপর দানা বোনা হয়, বুনে ভাটি টাটি দেওয়া হয়, বড় ফুলমুখী ছেঁচা হয়, যেই ফুল আসবার হয় তখন ছেঁচে দেওয়া হয়, তারপরে ওই ফুল। আচ্ছা, তো কতটা জমিতে কতটা সর্ষের দানা ছড়াতে হয়? 1 বিঘে জমিতে 900 থেকে 1 কেজি, 800 ছড়ায় অনেকে। তো এই বীজটা কি আপনারা তৈরি করেন নাকি কিনে আনেন? বাড়ি থাকলে বাড়ি রেখে দেয়, নচেত কিনে আনি। যদি মনে করি এবার অন্য শস্যের চাষ করবো সাদা, তাহলে কিনে আনতে হবে। আমি তো বাড়ি কালো রয়েছে, সেটা হয়তো বুনলাম না, সাদা কিনে এনে বুনলাম। আচ্ছা, তো এই যে আপনি সর্ষে বুনলেন, তারপরে সার দিচ্ছেন প্রথম কখন? প্রথম বোনার আগেই দেওয়া হয়। তারপর জল? জল ওই শস্যের যখন ফুল আসবে তখন। তার আগে দেন না? না, তার আগে দেয় না। মাটি তৈরি বা সর্ষে দানা ছড়ানোর সময় জল দেন না? না, তখন জল দিলে তো হবে না এসব চাষ। তখন কি জো থাকে? হ্যাঁ, জো থাকে, ওই জোয়ে গাছ হয়ে যাবে। আচ্ছা, যদি জো না থাকে তখন কি জল দিতে হয়? জল দিতে হয় না ওই সময়। আচ্ছা, মানে জোটা থাকে সেটা কি করে বুঝবেন চাষি বন্ধু বা আপনারা বলছেন? মাটির রস দেখলে বোঝা যায়। ছড়িয়ে দিলেন দানা, তারপরে ফুল আসতে কতদিন সময় লাগে? তো ধরেন 1 মাসের মধ্যে ফুল এসে যাবে। আচ্ছা, তারপরে এই ফুলটা থাকে কতদিন? ফুলটা ধরেন 15-20 দিন কি প্রায় 1 মাস। তারপরে ফুলটা থেকে আস্তে আস্তে ফল হয়ে যায়? ফুলটা পড়ে গেলে ফল হয়ে গেল, ফুল পড়ে গেল, তারপরে মাসখানি পরে আবার কাটা পড়ে যাবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লম্বা লম্বা একটা করে হচ্ছে আর কি, মানে শুটি টাইপের আর কি, যার মধ্যে দানাগুলো আছে, তো এইটা কখন তৈরি হয়? ওটা ফুল হবে আর ওই তখন হবে ফুলমুখী হবে ওইটা। তো একটা গাছের ঠিক কোন অংশে এই দানাগুলো বেশি হয়? প্রথমের ফলটা বেশি হয়। আচ্ছা, আর নাবি হয়ে গেলি তখন ফল কম হয়, গাছে দানা মোটা কম হয়। আচ্ছা, কিন্তু এই ফসলটা যদি কার্তিক মাসে না বুনে আশ্বিন মাসে বুনতে হয়, সেই ফলটা ভালো হয়। তো আপনি ধরুন আশ্বিন কার্তিক মাসে বসালেন, তারপরে আবার 1-1.5 মাস পরে গিয়ে সেটা ফুল হলো, ফুলের পরে আবার 1-1.5 মাস পরে গিয়ে দেখা গেল যেটা ফল হলো। তো এবারে ফল কতটা পেকেছে বা কীরকম হচ্ছে তার উপর নির্ভর করে আপনারা কাটেন? পেকে গেলেই বোঝা যায় যে এটা কালো হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। রংটা কালো হয়ে যাবে? হ্যাঁ, রং কালো হয়ে যাবে আর শুকিয়ে যাবে? শুকিয়ে যাবে। গাছ কেমন থাকবে? গাছও শুকনো টাইপের হয়ে যাবে, তখন কেটে দিতে হয়। আচ্ছা, এই যে বললেন যে একবার জল দেন আপনারা যখন ফুল আসে, তারপরে আর কখনো জল দেন না? সর্ষের চাষে একবারই জল, 2 বার দিলে সে শস্য। একবার বললেন যে যখন সার দিচ্ছেন মাটি তৈরির সময়, মানে সর্ষে চাষের আগে, পরে কখন কখন সার দিচ্ছেন? পরে আর যখন ছাঁচা দেবো তখন অল্প সার। আচ্ছা, কিন্তু ওই বোনার সময় সারটা বেশি লাগে। আচ্ছা, তো এইবার ধরুন আপনি দেখলেন যে আপনার রেডি হয়ে গেছে, মানে কাটার মতো হয়ে গেছে, হারভেস্টিং করবেন এখন, তখন আপনারা কি করেন? তখন ওই কেটে দেয়। আচ্ছা, কিভাবে কাটেন যদি একটু আমাদের একটু বোঝান। কাস্তে আসে, বেশি আসে, একটু হাত হাতে কিরকম ভাবে এগুলোকে, মানে অনেক গায়ে গায়ে ঘন ঘন তো সব গাছ থাকে, তো আপনার কোন দিক থেকে কিরকম ভাবে কাটেন যদি একটু দেখান। যেভাবে গাছ কাঠ হয়ে থাকবে সেরকম ধরে এরকম কাছে দিয়ে কাটা হবে। গাছ যেদিকে উল্টে কাঠ হয়ে থাকবে, মানে নিচের দিকে না, নিচের দিকে থাকলে কাটতে অসুবিধা হবে, সেটা আমি জানতে চাইছি একটু। ধরেন উত্তর মুখও আছে, দক্ষিণ ধারটা কেটে যেতে হবে। হ্যাঁ, এইটাই জানতে চাইছি। তাহলে উত্তর দিকে যদি গাছ যদি হেলে থাকে তাহলে দক্ষিণ দিক থেকে দক্ষিণ দিকটা কেটে যেতে হবে। কেটে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই মোটামুটি 1 বিঘে জমির সর্ষে কাটতে কতজন মজুরি লাগে? 4টে লোক মিনিমাম। 4টে? কদিন লাগবে? 4 জন একদিনই কেটে ফেলবে। তো এটা কাটার পরে তারপরে আপনার সেই সর্ষের গাছগুলোকে কি করেন? গাছগুলো ঝেড়ে আবার জাল দেওয়া হয় শুকিয়ে গেলি। তারপরে গাছগুলোকে আপনারা ফল বের করার জন্য ধরেন কাটলেন, কাটার পরে কি ওই জমিতেই ফেলে রাখেন? হ্যাঁ, জমিতেই পড়ে থাকে। কতদিন ফেলে রাখেন? ধরেন 1 সপ্তাহ,
7-8 দিন পরে থাকবে, শুকিয়ে গেলে এবার আমরা ঝেড়ে পরিষ্কার করে নেই। তো যখন ওই জমিতে ফেলে রাখলেন এবং 1 সপ্তাহ পরে দেখলেন যে শুকিয়ে গেছে, তারপরে সেগুলো কি জমিতেই ঝাড়েন না বাড়িতেও নিয়ে যান? কেউ কেউ বাড়ি নিয়ে যায়, কেউ কেউ জমিতে ঝাড়ে। তো সর্ষের তো খুব সূক্ষ্ম জিনিস, মানে ওই বাড়িতে নিয়ে যাওয়া বা এরকম তুলতে গেলে পড়ে যায় না? আমাদের চট সিস্টেম আছে, চটে করে বাড়ি নিয়ে গেলে চটে করে বয়ে নিয়ে যেতে হবে। ও মানে এমনি এমনি ধানের মতো নিয়ে গেলে হবে না? না, নেটে আর কি বেঁধে নিয়ে চলে যাবো। আর মাঠে হলে পাঁজা করে এনে তেরপলের ওপর দিয়ে তাই ঝাড়া শুরু করবো। আচ্ছা, তো এই যে আপনি ঝাড়ছেন, এই ঝাড়তে কটা লোক লাগে? ঝাড়তে 5টা-6টা লোক যায় 1 বিঘে জমিতে। 1 বিঘে জমিতে 5টা-6টা লোক? 5-6টা লোক যাবে। আচ্ছা, তো এই ঝাড়ার পরে আর কি করতে হয়? ঝাড়ার পরে সবগুলো পরিষ্কার করতে হবে, ওসব দানা বার করে। কিভাবে করেন সেটা? হাত দিয়ে পরিষ্কার করি, চালন দিয়ে চেলে নেই। শস্য চালনি দিয়ে চেলে নেন পুরোটা? চেলে নিয়ে আবার বাড়ি নিয়ে কুলো ঝাড়া করতে হয়। চাল যেভাবে ঝাড়া হয়? হ্যাঁ, তার ওই ধুলো বালিগুলো পরিষ্কার হয়ে যায় একদম। পরিষ্কার করে নিয়ে এইবারে রোদি দেয় আর না দেয়, ওই বস্তা ভরে রেখে দেয়। আচ্ছা, ওইভাবে বস্তা ভরে রেখে দেন। হ্যাঁ। কতদিন রাখা যায় এটা? ও তোমার 10 দিন রাখবে, 1 বছরও থাকে, 2 বছরও থাকে, যার যেমন। আমি ধরেন গতবারে শস্য এখনও আছে, সেইভাবে বস্তা করা খাচ্ছি, আর ওই বেগে মুখ বাঁধা আছে। আচ্ছা, তো এই যে বললেন 3 ধরনের শস্য বললেন, কোন ধরনের শস্যের চাহিদা বেশি বাজারে? বাজারে সাদাটার একটু চাহিদা বেশি। দামটাকে বেশি পাওয়া যায়? ওই বেশি না, 1-2 টাকা 3 টাকা ফেরা। তো 1 বিঘে জমিতে কত কেজি শস্য হতে পারে? শস্য হলে 3 কুইন্টাল হবে, খুব ভালো হলে। মানে 300 কেজি? 300 কেজি। খারাপ হলে আর দেখা যাচ্ছে 100 কেজিও হয় না। আচ্ছা, সর্বোচ্চ 300 কেজি হতে পারে। তো এই 1 কেজি শস্য থেকে কতটা তেল হতে পারে? 1 কেজি শস্যের থেকে তোমার 250 থেকে 300 তেল হবে। তবে সাদা শস্যটা একটু বাড়তি হবে, 350-300 হয় কেজিতে। তো মোটামুটি এবছর আপনার কতটা শস্য হচ্ছে? এখন সব পরিষ্কার করা হয়নি, সবে ঝাড়ছি। না, আন্দাজ অনুমান? অনুমান এই 1.5 কুইন্টাল কি 2 কুইন্টাল হবে। মানে 200 কেজি মতো শস্য আপনার হবে? হ্যাঁ, 200 কেজি মতন হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে সমস্ত কৃষক বন্ধু আছেন, তাদের বাড়ির যারা আছেন মহিলারা, তারাও কিন্তু এই কৃষি কাজের সঙ্গে যুক্ত আছেন, মানে নানানভাবে তারা সাহায্য করেন এবং তারাও এই কৃষি কাজটা বোঝেন। সেরকম একজনকে পেয়েছি। আপনার নাম? আমার নাম মণিমা মণ্ডল। আচ্ছা, আপনি এই কৃষি কাজের সঙ্গে কত বছর যুক্ত আছেন? আমি এখানে এসছি আজ 20 বছর হয়ে গিয়েছে। সেই থেকেই আমার মাঠে মানে সব কিছুই দেখাশোনা হয়। তো এখন তো দেখছিলাম যে এই যে সর্ষের হারভেস্টিংয়ের পর যে সর্ষের যে গাছগুলো আছে সেগুলো আপনি গোছাচ্ছিলেন, মানে একটা বান্ডিল করছিলেন আর কি। তো এই কাজগুলো করছেন কেন? এটা নিজেদের তো, এইটা হচ্ছে কি আমরা জড়ো করলাম, নিজেরাও ঝাড়ি, কিন্তু এবারে আর নিজেরা ঝাড়তে পারছি না, মেশিনে ঝাড়বো। তার মানে এই সর্ষে ঝাড়ার জন্য মেশিন পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। এখানে সব কিছুরই আছে, কিন্তু আমরা নিজেই করি। তো এবারটা আর নিজেরা করছি না, মেশিনই দিচ্ছি। মেশিনটা কি ইলেকট্রিকে চলে? না না না, ওটা তেলেই চলে। কীরকম যদি একটু বলে বোঝান মেশিনটা? মেশিনটা কি বলুন তো, ওই একটু পরেই আসবে এখানে, মেশিনটা দেখলে বোঝা যেত। ওই মেশিনটা ধানের যেমন ধান কলের মেশিন মতন একটা ইয়ে আছে না, সেইটার মধ্যে লোক সর্ষে দিয়ে দেয়, দেওয়ার পরে সর্ষে ঝাড়তেও লাগে না, কিছু করতে লাগে না, একদম পুরো কমপ্লিট হয়ে চলে আসে। ও মানে একদম ফ্রেশ হয়ে আসবে? হ্যাঁ, ওইটা হয়ে চলে আসে। পরে কি আর কুলো ঝাড়াটা করতে হয়? না, কিচ্ছু করতে লাগে না এই মেশিনে, ওই জন্যে এটা সুবিধা বলে ওইটাই দেওয়া হয়। মানে মেশিনটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, তোমার সব জায়গায় যাওয়া যাবে। এই মেশিন মানে তুমি যেখানে বলবে, 5 কাঠা 10 কাঠা যেখানে জমি তোমার, সেখানেই চলে যাবে মেশিন। এটা কি শুধু ঝাড়ার জন্য না কাটার জন্য? না, এটা শুধু ঝাড়া। আচ্ছা, যে মেশিনে আপনারা সর্ষেটা ঝাড়ছেন সেই মেশিনটা কি ভাড়ায় পাওয়া যায়? ভাড়ায় পাওয়া যায়। এই তো কত করে, কেমন ভাড়া নেয়? তো বিঘে প্রতি 1000 টাকা করে নেয়। তো 1 বিঘে জমির সর্ষে যদি হাতে ঝাড়া হয় তাহলে কতগুলো লোক লাগবে? কাটতে তো 4টেই যাবেই, এবারে ঝাড়তে তো আমার 6টা তাও কুলোয় না, কেননা ঝেড়ে ওই সব নিতে করতে প্রচুর মানে সময় লাগে। হিসেব মতন 1 বিঘে জমিতে আমার 10টা লোক লেগে যায়। 10টা লোক কত করে দিতে হয়? 400 টাকা করে দিতে। তাহলে 4000 টাকা চলে যাবে। হ্যাঁ, সেখানে আপনি 1000 টাকা মেশিনে করতে পারছেন। হ্যাঁ, সেটাই। এতে মানে অনেক লাভ তো। ওই জন্যই তো এখন তো মেশিন ব্যবহার করছে সবাই। আচ্ছা, মেশিনে করার পরে সর্ষের কোনো ক্ষতি হয়ে যায়? না না, লাভ ছাড়া আমাদের ক্ষতি দেখছি না। মানে ভেঙে চুরে যাওয়া এরকম কিছু? সেসব কিছু নেই,
শুধু এই ক্ষতি হচ্ছে যে আমরা এই কাঠটা আস্ত পেতাম, সেই কাঠটা এখন গুঁড়ো হয়ে যায়। সর্ষের গাছগুলো আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করেন নাকি? হ্যাঁ, জ্বালানি হিসেবে ব্যবহার। সেইটা আর হবে না? না, সেগুলো গুঁড়োও ব্যবহার হবে, গুঁড়ো অবস্থায় জ্বালানি করা যাবে। গুঁড়ো অবস্থায় জ্বালানি হবে। আপনারা এই যে সর্ষে এখন তুলছেন, তো এরপরে এই সর্ষেটাকে যদি আগামী বছরের জন্য বীজ করতে চান তাহলে কিভাবে রাখবেন? এই সর্ষে শুকিয়ে রাখলে এক বছর, মানে আমাদের তো এই যে তুললাম এই সর্ষে আমাদের 1 বছর 2 বছরও কেটে যায়। এবারে তারই মধ্যে আমরা এই সর্ষে যদি বীজ করি তো এই রেখে দিয়ে বীজ করা যাবে। এবারে অনেকে রাখে না, কিনে নিয়ে ব্যবহার করে। এই আমরা রাখি, আমরা রেখে সর্ষেই বোনা হয়। গত বছরে সর্ষে বুনিয়েছিলাম, সেই সর্ষে এবারে হয়েছে প্রায় 25 কাঠা জমিতে প্রায় 3 কুইন্টাল সর্ষে হয়েছে। 25 কাঠা জমিতে 3 কুইন্টাল? হ্যাঁ, এটা অনেক সর্ষে হচ্ছে। আর বছরেও এরকম হয়েছিল 2.5 কুইন্টাল, এবারে একটু বেশি। আচ্ছা, এটা কোন ধরনের সর্ষেটা? এই সর্ষেটার নাম কি তো জানি না, কিন্তু ওই এটা হচ্ছে কালো ধরনের একরকম সর্ষে। 2 রকম সর্ষে হয়, একটা সাদা একটা কালো। আপনার যেটা বেশি হচ্ছে সেটা কোনটা? আমরা কালো সর্ষে ব্যবহার করি, কালোটাই বোনা হয়। ধরুন আপনি সর্ষে চাষ করলেন, তুললেন, এরপরে যদি মনে করেন যে বিক্রি করব, তার জন্য কিরকম ভাবে সর্ষেটাকে আপনি মজুত করবেন? যদি মনে করেন নিজে খাবো কেমন করবেন, আর যদি মনে করেন যে বীজ রাখবো তাহলে কেমন ভাবে মজুত করবেন, যদি একটু বুঝিয়ে বলেন। সর্ষে কি বলুন তো, আমরা জমির থেকে পরিষ্কার করে তোলার পরে রোদি দিয়ে শুকিয়ে রাখি। কতদিন দেন রোদে? ও তোমার যেমন খুশি, যার হয়তো নরম থাকে। আমরা গাছ 1 সপ্তাহ ধরে অনেকে শুকায় গাছটা জমিতে, আবার অনেকে 1-2 দিন পরই তুলে ফেলে। এবার সেইটা আবার একটু 1 সপ্তাহ মতন রোদি দিতে হবে। আর যেগুলো যেই 1 সপ্তাহ রোদ খায় সেগুলো আবার 2-1 দিন রোদি দিলে হয়ে যায়। ওইটা এবারে তুমি বস্তা ভর্তি করে রেখে দাও, মানে ঝাড়ার পরে 2 দিন রোদে দিলে হয়ে যাবে? 2-3 দিন রোদি দিলে হয়ে যায়। মানে রোদে দিয়ে কি নেড়ে দেন মাঝে সাঝে? মাঝে সাঝে 2-3 বার করে নেড়ে দেওয়া হয়। সেটা কি প্লাস্টিকের ওপরেই রোদে দেন? ওই চট আছে, প্লাস্টিক আছে, যাতে পারে মানে রোদ খাইয়ে ওইটা এবার বস্তা ভর্তি করে রেখে দিই। নেড়ে দেন কি দিয়ে? পা দিয়ে না কোনো যন্ত্র আছে? পা দিয়ে। আচ্ছা, তো 2 দিন পরে আপনি সেটাকে মজুত করলে সেটা থেকে কি চারা হবে পরে? তুমি 1 বছর পরে আবার ওই সর্ষে বুনলে আবার সেই সর্ষে চারা হবে। আচ্ছা, অনেক সময় শুনেছি যে বিক্রির সময় যে একটু নরম আছে কি একটু শক্ত আছে সেই অনুযায়ী দাম হয়, এটা কি বলবেন? না না, এটা না। সর্ষেটা কি, আমরা যদি দোকান থেকেও কিনি সর্ষেটা আমরা বাড়ি এনে রোদি দেই। আচ্ছা, দেওয়ার পরে সেই সর্ষেটা আমরা আবার ছড়ানোর জন্য করি, ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে আবার তারপরের দিন তুলে দিয়ে একটু রোদ খাইয়ে ছড়িয়ে দিই। বাড়ির সর্ষেও আমরা ওই একইভাবে রোদি দিয়ে ভিজিয়ে রেখে তারপরের দিন তুলে দিয়ে ওই বুনে দেওয়া হয়। আচ্ছা, তাহলে সর্ষে বোনার জন্য প্রথমে সেই সর্ষেটাকে রোদে দেবেন, রোদ থেকে তুলে নিয়ে আবার ভেজাবেন। এই কতটা জলে কতদিন ভেজাবেন? ওই আজকে রাত্রেই ভিজাবো, হয়তো 2-3 কেজি জল দিয়ে ভিজিয়ে রাখবো। 1 কেজি সর্ষে লাগলে 1 কেজি, যার 500 লাগবে সে 500 দেবে জমি হিসেবে। পুরো ডুবিয়ে দেবেন? হ্যাঁ, ওই জলে ভিজানো থাকবে। এবার সেইটা সকালে তুলে দিয়ে বোনার আগে তুলে দেবো, দিয়ে একটু রোদটা খাওয়াবো, খাইয়ে সেই সর্ষে নিয়ে ছড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে আবার একটু মানে জলটাকে শুকিয়ে নেবেন? হ্যাঁ, সেই জলটা একটা নেটে হয়তো ঝরালাম, ঝরানোর পরে একটু রোদি দিয়ে আসিয়ে নিয়ে তারপরে ওই ছড়িয়ে দেওয়া হয়। সেখান থেকে তারপরে আস্তে আস্তে গাছ বেরোবে? গাছ বেরোনোর পরে এবার ওই সব ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট বলতে কি বলছেন? ওই জমিতে যখন চাষ করা হয় সার দিয়ে চাষ করা হয়। এবার অনেকে সর্ষেটা তত নিরণকরণ করতে লাগে না, মানে আগাছা তেমন সর্ষে হয় না? না, আর ওই তারির জন্য একটু ওই ওষুধ ব্যবহার করতে হয়। যে এই আগাছা নিধনের ওষুধ দেন? হ্যাঁ, দেওয়া হয়। অনেকে ওই ঘাস মারা দেয়, মানে যে 5-6 রকমের একটু ঘাস মরে, জমির ক্ষতি হবে না কিংবা ফসলের ক্ষতি হবে না, সেই ভাই দেওয়া হয়। এটা ফসল থাকা অবস্থায় দেন? হ্যাঁ, ফসল ছড়িয়ে দেওয়ার পরের দিনকেই দেওয়া হয় এটা। ও, মানে দানা ছড়িয়ে দেওয়ার পরের দিনই আপনারা ঘাস মারাটা দিয়ে দেন? এবার অনেকে আবার দেয় না, যে যেমন ভাই চাষ করে সেরকম ভাই করে। আমরা এরকম করে ভাই করি। তো এই যে সর্ষেটা আপনারা ভাঙাচ্ছেন, কতটা সর্ষেতে কতটা তেল হয়? এটা কি একই রকম হয় না বছর বছর আলাদা আলাদা হয়? না, তেল একই হয়। এই হলুদ সর্ষেটার একটু তেল বেশি হয়, আর আমরা যে কালো সর্ষেটা ব্যবহার করি এটা তেল অনেক কম হয়। সাদাটা তোমার 10 কেজি দিলে ওটা ওই রকম 4.5 কেজি মতন তেল দেয়, আর এটা 12 কেজিতে 4.5 কেজি দেয়। তো আগামী বছরের যে সর্ষে চাষ করবেন তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেন না কখন থেকে প্রস্তুতি নেন? না, এরপরে এই তো তিল উঠবে, তিলের পরে আমরা ধান করব, ধানের পরে সর্ষে দেবো। আচ্ছা, মানে আপনার জমি ফাঁকা রাখেন না? না, তিল যেমন ওই সর্ষে চাষের মতন একই, তা তিলটাই কি নেড়তে হয়। জমি আগাছা হয় তিলে? প্রচুর আগাছা হয়, এটা একটু নিরতি হয়। মানে আর কয়েকদিনের মধ্যে আপনারা তিল বুনবেন? বোনা হয়ে গিয়েছে আমাদের। আচ্ছা, বোনা হয়ে গিয়েছে, চারাও বার হয়ে গিয়েছে। আর তিলটা হয় এইটা বিক্রি করে দেওয়া হয়, কম বেশি যাই হোক। পাট চাষও করা যায়, কিন্তু আমরা মানে লেবার অনেক লাগে বলে আর আমি সেই ভাই
আমাদের বাড়ির লোক সময় দিতে পারে না। আপনিই মূলত দেখাশোনা করেন। মহিলা হয়ে আপনি যেই দেখাশোনা করেন সেটা আপনার কেমন অনুভূতি হয়? এটা পুরুষ মানুষের কাজ অ্যাকচুয়ালি। এটা কি বলেন তো, আমার নিজের কাজ বলে আমি কিছু মনে করি না। আমার বাড়িও সেই সময় মানে সব কিছুই সামলিয়ে আমি মাঠে যাই। মাঠে তো বাড়ি বাচ্চা আছে, রান্না করতে হয় স্বামীর জন্য, তারপরেই মাঠে আসার সময় পান? আমার তো একেবারে 5টার সময় উঠে রান্না হয়ে যায়। ভোর 5টা? হ্যাঁ, ডেলি। আর এই 5টার সময় উঠে কাজ বাজ করে 6টার মধ্যে রান্না বসাই, 7টার মধ্যে আমার কমপ্লিট লোকও চলে যায়। আচ্ছা, এবার ভোর দিন আর রাত লাগে না, আবার সেই রাত্রি রান্না করি। তারই মধ্যে এই সময়টাই আমি মাঠে থাকি। মাঠে কখন থেকে কখন থাকেন আপনি? কোনো সময় 9টার সময় যাচ্ছি, 12টা 1টা বাড়ি আসছি। কোনো সময় হয়তো বিকেলে যাচ্ছি, সেই সন্ধ্যাবেলা বাড়ি আসছি। এই রকম করে চলে। আপনার ভালো লাগে? ভালো লাগে বলতে নিজের কষ্ট হয়, কিন্তু নিজের জমি তো ওই ভাই করি। আমি ভাবি যে আমি যে জোনটা নিয়ে যতটা দেখবো, আর জোনে সেই ভাই আজকাল কাজ করতে চায় না। মানে নিজের জমি নিজে দেখলে বেশি ভালো হয়? হ্যাঁ, সেইটাই আমি দেখাশুনো করি। যেহেতু আপনার স্বামী বা বাড়ির লোক দেখতে পাচ্ছে না বলে আপনি মহিলা হিসেবে সেটা দেখছেন। হ্যাঁ, সেটা আমার মানে শ্বশুর মশাইও একটু সময় দেয়, আমার 2টো ছেলে সাইনা হয়েছে, তারাও একটু এখন সময় দেয়। সেই হিসেবে সবাই মিলে দেখাশোনা করা হয়। এই কালকে একটা জমিতে আলু তুলেছি, 10 কাঠা জমিতে প্রায় 30, 35, 36 বস্তা আলু হয়েছে। আমরা বাড়ির সবাই সেইটা তুলেছি, তুলে দেখাশুনো করা হয়েছে। সব কমপ্লিট করে 5টার সময় পুরো কাজ শেষ হয়েছে। সন্ধ্যে 5টা? হ্যাঁ, কমপ্লিট করে তারপরে সব খাওয়া দাওয়া হলো। রান্নাটা শাশুড়ি করেছে, এই রকম হয়। মানে আপনার তেমন বাজার করা লাগে না নাকি? না, বাজার বলতে সবজি বাজার, আমরা সবজি চাষ করিনি। সবজি বলো আর দোকানের মাল সেই সবগুলো লাগে। তা ও মুদিখানার দোকানে থাকে, তো ও দোকানেরগুলো আনে। আর বাজারঘাটগুলো মানে আপনার বাড়িতে ধান হয়, তিল হয়, সর্ষে হয়, আলু হয়, তাই তো? এত কিছু আপনি চাষ করেন? হ্যাঁ, এগুলো হয়। আমার মাঝে সাঝে পাটও করা হয়, এখন একটু শসা বসানো হয়। ও, শসাও চাষ করেন? হ্যাঁ, শসার চাষও করি। শসা প্রায় 15 কাঠা মতন করা হয়। মানে অনেকটাই তো। এখন তো শসার দামও ভালো। দাম ভালো, তা আমাদের এখনো লাগানো হয়নি। আচ্ছা, এই সামনে সোমবারে, হ্যাঁ সোমবারে লাগাবো জমিতে। আমার করা হয়, মানে সব জিনিসই চাষ করি কম বেশি। তা ফসলটা মানে সবজিগুলো করা হয়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একজন মহিলা কৃষক, আপনি এভাবে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চাষ করছেন এবং সংসার সামলাচ্ছেন, বাড়ি সামলাচ্ছেন, নিজে হাতে করছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033-2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেল করতে পারেন আমাদের ইমেল আইডি radioju@gmail.com এ, আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতে সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।